Welcome to the lecture on normal modes of vibration and its enumeration. Actually, এই সলিড স্টেট ফিজিক্সের আমার কাছে যেটা মনে হয়েছে এটা একটা কোর আন্ডারস্ট্যান্ড। আমরা যদি এই নর্মাল মোডস অফ ভাইব্রেশন অ্যান্ড ইটস ইনুমারেশন মিন দ্য এর কাউন্টিং, এটা যদি আমরা বুঝতে পারি তাহলে এই সলিড স্টেট ফিজিক্সের অনেক জিনিস ক্লিয়ার হয়ে যাবে এবং এই নর্মাল মোডস অফ ভাইব্রেশনগুলো কীভাবে ফর্ম করে এবং কোনো একটা ক্রিস্টালের কতগুলি নর্মাল মোড হতে পারে সেই জিনিসটা আমরা এখানে সুন্দরভাবে উইথ দ্য ডেমনস্ট্রেশন দেখানোর চেষ্টা করব। সেক্ষেত্রে আমি যে লাস্ট লেকচার দিয়েছিলাম সেটা হলো লাস্ট লেকচারে ল্যাটিস ভাইব্রেশন অথবা ক্রিস্টাল ভাইব্রেশন, ওটার কন্টিনিউশন অনুযায়ী আমরা যেটা দেখেছি যে কোনো একটা এক্সটার্নাল ফোর্স অথবা এক্সটার্নাল এনার্জিও হতে পারে। কোনো একটা থার্মাল এনার্জি দিলে সেই এনার্জিটা এই অ্যাটমগুলোর ভিতরে ডিস্ট্রিবিউট হয়ে যায় এবং এই অ্যাটমগুলা ডিফারেন্ট মুডে তারা ভাইব্রেট করতে থাকে। মানে যত আমরা থার্মাল এনার্জি বাড়বো, থার্মাল এনার্জি বাড়া অর্থ হলো যে এই অ্যাটমগুলির ভাইব্রেশন বেড়ে যাওয়া এবং এখন দেখা গেল যে অনেকগুলি মুড জেনারেট হওয়া সম্ভব। যদি এনার্জি বেশি হয় তাহলে যে নাম্বার অফ মুডস প্রত্যেকটা মুডের সঙ্গে একটা ফ্রিকোয়েন্সি অথবা একটা ওয়েভলেংথ রিলেটেড। প্রত্যেকটা মুড ডিফারেন্ট মুডের ফ্রিকোয়েন্সি ডিফারেন্ট, অথবা উল্টাভাবে যদি বলা যায় এ রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সি অ্যাকচুয়ালি এখানে এক্সাইটেড হয়। এখন যদি এক্সটার্নাল ফোর্স অথবা এনার্জির পরিমাণটা কম হয় তাহলে নাম্বার অফ মুডস ও নাম্বার অফ ফ্রিকোয়েন্সি এখানে কম জেনারেট হয়, এক্সাইটেড হয়। আর যদি বেশি হয় তাহলে এটা অনেক বেশি হয়, নাম্বার অফ মুভ আর অথবা রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সি সেটাও বলা যায়। তো এই জিনিসগুলোই আমরা এখানে ম্যাথমেটিক্যালি এবং ফিজিক্যালি বোঝার চেষ্টা করব, যেটা এই টপিকসটা আমরা যদি ক্লিয়ারলি বুঝতে পারি তাহলে অ্যাকচুয়ালি অন্যান্য যেমন দেখা গেল এনার্জি ব্যান্ড স্ট্রাকচার আমরা যখন দেখব, দেখা গেল যে ভ্যালেন্স ব্যান্ড স্ট্রাকচার, কন্ডাকশন ব্যান্ড স্ট্রাকচার, এগুলো তো ব্যান্ড স্ট্রাকচার মানে যে এনার্জি অ্যাকচুয়ালি একটা রেঞ্জ অফ এনার্জি। এই রেঞ্জ অফ এনার্জিটা বোঝার জন্য এই নাম্বার অফ মুডস অর কাউন্টিং অফ নাম্বার অফ মুডস এই কনসেপ্টটা আন্ডারস্ট্যান্ড করা খুবই দরকার। সেজন্য আমি আশা করছি যে এখানে আমি সুন্দর করে ছোট ছোট করে সবগুলো জিনিস আমি বোঝার চেষ্টা করব এবং তোমাদের যা জানা আছে যেই নন যে নলেজ সেটা এবং এখানকার আমার এখানে কি নলেজটা প্রডিউস হচ্ছে এ দিয়ে আমরা সুন্দর করে বোঝার চেষ্টা করি। আচ্ছা, এখানে আমি গত লেকচারে বলেছি যেটা দেখা গেল যে কোনো একটা ক্রিস্টালের 3 ডাইমেনশনাল যদি হয়ে থাকে, 3 ডাইমেনশনাল অথবা 1 ডাইমেনশনাল যাই হোক, যে কোনো একটা অ্যাটম ভাইব্রেশন করার ডিরেকশনটা হলো 3 দিকে ভাইব্রেট করতে পারে। দেখা গেল যদি আমার একটা সার্টেন ডিরেকশনে ওয়েভ মানে যেই ওয়েভটা এনার্জিটা ট্রান্সফার করবে সার্টেন, সাপোজ দেখা গেলো কে ডিরেকশনটা হলো এটা, তাহলে অ্যাটমটা 3 ভাবে ভাইব্রেট করে নিয়ে যেতে পারে। একটা হলো যে ওই ওয়েভের ডিরেকশনের দিকে, আর ওয়েভের ডিরেকশনের দিক এবং ভাইব্রেশনের দিক যদি একই হয় তাহলে সেটাকে আমরা লংজিটিউডিনাল ওয়েভ এবং এটাকে লংজিটিউডিনাল মুড বলে। আবার সেটা কি হতে পারে, দেখা ট্রান্সভার্সলি ভাইব্রেট করতে পারে, দ্যাট মিনস দ্য জেড অ্যাক্সিস বরাবর, এটা যদি জেড অ্যাক্সিস হয় জেড অ্যাক্সিস বরাবর ভাইব্রেট করতে পারে, আবার ওয়াই অ্যাক্সিস বরাবর ভাইব্রেট করতে পারে। কিন্তু ওয়েভের প্রপাগেশনের দিকটা একই রেখে 3টা মুডে ভাইব্রেট করতে পারে। তাহলে আমরা ফর সিম্পলিসিটি আমরা যেটা ধরতে পারি, তাহলে আমরা এখানে 3 ডাইমেনশনাল চিন্তা করার আগে আমরা আগে 1 ডাইমেনশনাল একটা ফাইনাইট লেংথ অফ এন অ্যাটমস মানে এন সংখ্যক অ্যাটম দিয়ে একটা ফাইনাইট লেংথ গঠন করে আমরা দেখি যে কিভাবে নর্মাল মুডগুলো আমরা এখানে জেনারেট করে এবং কতগুলো সম্ভব, অবশ্যই ইনফাইনাইট সম্ভব না, বা কতগুলো সম্ভব, নাম্বার অফ অ্যাটমের সঙ্গে এটা কিভাবে ভ্যারি করে, বা যতগুলো নাম্বার অফ অ্যাটমস আছে এখানে ফ্রি অ্যাটমস আছে ততগুলাই কি নাম্বার মুডস হয় কিনা সেই জিনিসগুলো আমরা এখানে দেখব। তবে এখানে যেটা প্রমাণ করব দেখা যাবে আমরা যেটা পাবো, যেটা এখানে যদি
একটা লাইনে যদি আমার 10টা মুভেবল অ্যাটম, যেটা মুভ করা আছে, ফিক্সড অ্যাটম হলে হবে না, মুভেবল, যতটা মুভেবল অ্যাটম থাকবে ততগুলি নাম্বার অফ, যতগুলা মুভেবল অ্যাটম থাকবে ততগুলি মুডস তৈরি হবে, মানে ততটা ফ্রিকোয়েন্সি আমরা পাবো। ভেরি গুড, এটাই আমরা এখানে দেখি কিভাবে এটা আমরা প্রমাণ করতে পারি এবং বুঝতে পারি। তাহলে আমি সিম্পলিসিটির জন্য আমি এখানে এটা ওয়ান ডাইমেনশনাল অ্যাকচুয়ালি আমি চিন্তা করছি। সাপোজ এখানে আমি 10টা এখানে ধরি, 10টা এটা 1 2 3 4 5 6 7 8 9 10 11টা ধরলাম। এটাকে আমি নাম্বারিং করলাম s = 0, এরকম করে হলো 1 2 3 4 5 করতে করতে এখান থেকে এখানে দেখা গেল যে আমার s = হলো 10, যেহেতু 0 পজিশনে একটা আছে, s এর মানটা 10, এবং এটার যে ইন্টারঅ্যাটমিক যে ডিসটেন্স সেটাকে আমি সাপোজ ধরে নিলাম যে এই ইন্টারঅ্যাটমিক ডিসটেন্সটা হলো a। তাহলে এখানে আমার n সংখ্যক স্পেস আছে, স্পেস 1 2 3 4 5 6 7 8 9 10। তার মানে আমার এখানে এটার লেংথ আমি যদি l হয়, এটা লেংথ যদি আমার l চিন্তা করি, l যদি হয় তাহলে দেখা গেল যে l = আমি যেটা লিখতে পারবো, l = যেটা লিখতে পারবো n a, n এর মানটা হলো আমার এখানে 10। ভেরি গুড। তাহলে আচ্ছা, আমরা এটা প্রমাণ করার জন্য সাপোজ ধরে নিলাম যে আমাদের যে ইনিশিয়াল যে অ্যাটম আছে এবং লাস্ট যে অ্যাটম আছে এই দুটো ফিক্সড, এই দুটো ফিক্সড হয়ে আমি এই তোমরা বিভিন্ন সময়ে আমরা প্র্যাকটিক্যালি দেখেছি, যদি এরকম একটা স্ট্রিং থাকে আমরা যে এটাকে মানে কোনোভাবে এক্সাইট করি তাহলে এটা ভাইব্রেট করে, এবং দেখা গেল আমরা ছোটোবেলায় দেখেছি যে একটা রশি দিয়ে আমরা এক প্রান্ত যদি বেঁধে রাখি আরেক প্রান্ত আমার হাতে থাকে, আমি যদি এখানে ওয়েভ জেনারেট করি সেখানে তো তোমরা দেখেছো যে স্থির তরঙ্গ বা স্ট্যান্ডিং ওয়েভ জেনারেট করে। সেটা হলো যে ওয়েভটা প্রপাগেট করে গিয়ে ওখান থেকে ব্যাক করে এসে এই দুইটা সুপারপজিশনের ফলে যে স্ট্যান্ডিং যে ওয়েভ তৈরি হয় যেটাকে আমরা বলছি স্ট্যান্ডিং ওয়েভ। সেক্ষেত্রে আমার ইনিশিয়াল যে অ্যাটম এবং যে লাস্ট অ্যাটম এই দুটা ফিক্স থাকবে। তাহলে যদি ফিক্স থাকে তাহলে আমরা এই স্ট্যান্ডিং ওয়েভের ক্ষেত্রে আমরা যে ইকুয়েশনটা জানি স্ট্যান্ডিং ওয়েভকে রিপ্রেজেন্ট করা, আচ্ছা এরকম একটা ফিজিক্যাল পিকচারকে রিপ্রেজেন্ট করার জন্য আমাদের খুব সুন্দর আমাদের ম্যাথমেটিক্স তোমরা অলরেডি জানো, আমরা অলরেডি জানি যে যখন আমরা স্থির তরঙ্গ ডিরাইভ করি তোমরা সুন্দর করে স্ট্যান্ডিং ওয়েভের যে ইকুয়েশন সেটা তোমরা জানো, এবং ওই ইকুয়েশনটা এখানে সুন্দরভাবে মডেল করার জন্য, এই সিস্টেমটাকে মডেল করার জন্য ওই ইকুয়েশনটা আমাদের লাগবে। এই জন্য এটা হলো ফিজিক্স, এই ঘটনাটা ঘটছে, এই ফিজিক্সটাকে মডেল করার জন্য আমার স্ট্যান্ডিং ওয়েভের ইকুয়েশন লাগবে। সেটা আমরা এখানে লিখতে পারি এবং এটা অলরেডি আমরা জানি, সেই নলেজটা এখানে আমরা ইউজ করব, সেটা হলো ম্যাথমেটিক্স। এখন আমি যদি এখানে সাপোজ দেখা গেল যে যে কোনো একটা অ্যাটম ইউএস বললাম, এস মানে হলো 1 2 3, যে কোনো একটা অ্যাটমের ডিসপ্লেসমেন্ট ইকুয়াল টু আমরা যেটা জানি যে সাপোজ ইউ নট, এটা হলো অ্যামপ্লিটিউড ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট ইকুয়াল টু হলো সাইন, অ্যাকচুয়ালি আমরা জানি কে এক্স, কে এটা হলো ওয়েভ নাম্বার কে এক্স এবং কজ ওমেগা টি, এই দুইটাই হলো তোমার আমাদের দেখা গেল যে স্ট্যান্ডিং ওয়েভ রিপ্রেজেন্ট করা হয় এই ইকুয়েশন দিয়ে। যদি মনে হয় তাহলে তোমরা আবার একটু ব্যাক করে গিয়ে এই স্ট্যান্ডিং ওয়েভ ইকুয়েশনটা দেখলে ভালো হবে। এরপরে যেটা দেখা গেল যে এটা হলো সময়ের সাপেক্ষে, আমাদের যেহেতু এখানে লেংথের ব্যাপার সেক্ষেত্রে এই কস ফাংশনটা এখানে অতটা ডমিনেট করবে না, এবং আমাদের সাইন ফাংশন, এমন দেখো আমরা কেন এখানে সাইন ইউজ করেছি, কারণ হলো আমাদের যে শুরুর যে অ্যাটমটা, এখন এটাকে আমি আবার যদি এইটার সঙ্গে একটু মিলায়ে লিখি তাহলে আমরা যেটা লিখতে পারবো অ্যাজ সাইন, যেটা আমরা লিখতে পারি সেটা হলো যে তাহলে দেখা যে কোনো একটা অ্যাটমকে রিপ্রেজেন্ট করা যেহেতু এস দিয়ে রিপ্রেজেন্ট করি, এস কে এ, এটা যদি লিখি তাহলে এস মানে যে কোনো একটা অ্যাটম, দেখা গেল 1 নম্বর অ্যাটম 2 নম্বর অ্যাটম 3 নম্বর অ্যাটম দিয়ে চিন্তা করা যায়, বা এসটিতে অ্যাটমটা হতে পারে যে টোটাল এটা হলো আমাদের তার লেংথ, মানে এক্স এক্স মানে ডিফারেন্ট পজিশন, মানে হলো এস এর মানটা ভেরি করে আমরা ডিফারেন্ট পজিশন লগ করি, এস এর মান যদি 1 হয় তাহলে 1a, 2 হলে 2a, এরকম করে n পর্যন্ত যাবে,
যেহেতু আমরা এখানে, এবং এখানে cos ওমেগা টি। তার মানে দেখা গেল যে এটা হলো আমাদের মেইন ফাংশন। এখন এখানে একটা কে এর ভ্যালুটা আমরা সবাই জানি, কে ইকুয়াল টু হলো, কে এর ভ্যালুটার অ্যাকচুয়ালি রেস্ট্রিক্টেড বাই দিস ফিক্সড বাউন্ডারি, কারণ কে এর ভ্যালু ইনফাইনাইট হতে পারে না, ইনফাইনাইট। যেমন কে এর মানটা আমরা যেটা জানি 2π/λ, এটার সঙ্গে ল্যামডা রিলেটেড। এই ল্যামডার মানটা এমনভাবে হবে যেটা হলো ডিসক্রিট একটা ভ্যালু। এখন দেখি কিভাবে সেটা হয়। যেমন আমি এখানে, তাহলে আমরা একটা চিন্তা করতে পারি যে ইউএস মানে এসটি অ্যাটম, লাস্ট অ্যাটমটা এখানে ফিক্সড, তার মানে এই ইউএস ডিসপ্লেসমেন্ট হবে আমাদের 0। অ্যান্ড ডিসপ্লেসমেন্ট 0 হওয়া মানে হলো এই ফাংশনটা ইউ নট এস কে এ cos ওমেগা টি ইকুয়াল টু হলো 0। এবং যেহেতু এই অ্যামপ্লিটিউড 0 হতে পারবে না এবং এই ফাংশনটা 0 হতে পারবে না, তাহলে কে 0 হবে, এইটা ইকুয়াল টু 0 হবে। তাহলে আমরা কি লিখতে পারি এখানে, সাইন এস কে এ ইকুয়াল টু 0। এটা ইকুয়াল টু আবার আমরা যেটা লিখতে পারি সাইন এস কে এ ইকুয়াল টু সাইন এম পাই। সরি, এখানে ইয়ে হয়ে গেল, সাইন ইকুয়াল টু হলো, আমরা এখানে লিখতে পারি সাইন এম পাই এগুলো 0 ইকুয়াল টু এম পাই। আচ্ছা, এই এম এর মানটা ভেরি করবে কিভাবে? এম এর মান যেহেতু 0, আমাকে কি রাখতে হবে, এই পাইটাকে ইন্টিজার। যেমন দেখা গেল আমি যদি এখানে 1 0 রাখি, সেক্ষেত্রে আমার এই মানটা 0 হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 10 পর্যন্ত যাবে, 10 পর্যন্ত আমরা নিতে পারবো। তাহলে এম এর মানটা 0 1। দ্যাট মিনস আমরা এই দুইটা ইকুয়েশন থেকে যে আমরা যেটা পাইলাম, সেই ইকুয়েশনটা হলো যে সাইন এস কে এ ইকুয়াল টু হলো সাইন এম পাই, যেখানে এম ইকুয়াল টু হলো 0 1 2 এভাবে হলে এন পর্যন্ত, এন মানে 10 পর্যন্ত যেতে পারবে। ওকে, দেন আমরা এটা বোথ সাইডে সাইন তুলে দিই, তাহলে এস কে এ ইকুয়াল টু হলো এম পাই। আচ্ছা, এস এর মানটা যদি আমি ম্যাক্সিমাম ধরি এখানে, যে এস এর মানটা যদি আমার এখানে ম্যাক্সিমাম হয়, তাহলে কে ইকুয়াল টু হবে এম পাই, এখানে হলো এস 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 ইকুয়াল টু যদি আমার 10 হয়, এ এটা ইকুয়াল টু 10 হওয়া মানে এন এর সমান যদি হয়, যেটা দেখা গেল আমরা লিখতে পারি এন পাই ডিভাইডেড বাই হলো এল। এটাকে ম্যাক্সিমাম মানটা তো হলো আমার এন, ম্যাক্সিমাম মানটা আমি এখানে তাহলে এস এর পরিবর্তে আমি যেটা লিখতে পারি, আচ্ছা আরেকটা লাইন এখানে এন এ এটা ইকুয়াল টু হলো এম পাই ডিভাইডেড বাই হলো এল। ভেরি গুড। তাহলে আমরা কে এর ভ্যালুগুলা কি হতে পারে? কে এর ভ্যালু হতে পারে, এটাই ইম্পর্টেন্ট, মানে কে এর ভ্যালুগুলা কত হতে পারে। কে ইকুয়াল টু হলো 0 হতে পারে, কে এর ভ্যালুটা হতে পারে পাই বাই এল হতে পারে, কে এর ভ্যালু 2 পাই বাই এল হতে পারে, কে এর ভ্যালু 3 পাই বাই এল হতে পারে, ডট 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 কে এর ভ্যালুটা 10 পাই বাই এল হতে পারে। আচ্ছা, সেটা যদি হয় 10 বলতে কি এখানে n বলা যায়, n সংখ্যক যেহেতু আমরা নিয়েছি ম্যাক্সিমাম। এখন দেখা গেল যে এই প্রত্যেকটা এই কে স্যাটিসফাই করছে, কিন্তু কে এর মানটা যদি আমরা 0 বসাই, তাহলে আমি এখানে এই মানটা ইউএস মানে ইউএস অ্যাকচুয়ালি প্রপোর্শনাল টু লেখা যায় সাইন এস কে এ। আচ্ছা, কে এর জন্য যদি কে ইকুয়াল টু আমার যদি সাপোজ আমি লিখি কত, ফর কে ইকুয়াল টু পাই বাই এল, সেটার জন্য আমরা কি লিখতে পারবো? তাহলে এখানে আমার যেটা হবে ইউএস প্রপোর্শনাল টু সাইন লিখবো এস পাই বাই এল ই। আচ্ছা,
এই এস এর মানটা দিয়ে আমাদের বিভিন্ন অ্যাটমিক পজিশনগুলো, এস এর মান 1 হতে পারে, এস এর মান 2 হতে পারে, এস এর মান 3 হতে পারে, এস এর মান 4 হতে পারে, যাই হোক। আচ্ছা, এখন আমি আবার এই ইকুয়েশনটাকে এখানে লিখি অ্যাকচুয়ালি ইউএস, আচ্ছা ইউএস প্রপোর্শনাল টু সাইন এস পাই বাই এল এ। আচ্ছা, এখন যখন এস ইকুয়াল টু 0 যদি হয়, প্রথম অ্যাটমটার ক্ষেত্রে এস ইকুয়াল টু 0, তখন আমরা পাবো ইউএস ইকুয়াল টু 0, যেটাতে আমরা অ্যাকচুয়ালি ওয়েভ নেচারটা পাচ্ছি না। যেটা দেখা যাচ্ছে এটার জন্য আমরা কোনো ওয়েভ নেচার পাচ্ছি না। তার মানে এই এস ইকুয়াল টু 0, এটার জন্য আমরা ওয়েভ নেচার পাচ্ছি না, এই জন্য এটাকে আমরা বলছি যে কোনো ডিসপ্লেসমেন্ট হচ্ছে না ওখানে, ইউএসএ কোনো ডিসপ্লেসমেন্ট নাই, তাহলে 0, তার মানে এটার জন্য আমরা ওয়েভ নেচার পাবো না, ফিক্সড। এরপরে এস ইকুয়াল টু যে ম্যাক্সিমাম মানটা আছে 10 পাই বাই এল, এটা ইকুয়াল টু যেহেতু 10 এল ইকুয়াল টু হলো তোমার যা, ও সরি কে, এটা কে ইকুয়াল টু এন পাই বাই এল, কে এখানে হলো এন এ। আমরা যেটা এখানে বসাই সাইনের ক্ষেত্রে যদি বসাই তাহলে কি পাওয়া যায়, হ্যাঁ ম্যাক্সিমামটার ক্ষেত্রে এই যে এস এর মানটা হবে ম্যাক্সিমাম, কে এর মানটা হবে, তাহলে তখন দেখা গেল যে সাইন কে এর মানটা হবে, কে এর মানটা হচ্ছে আমাদের 10 পাই বাই এন এর মানটাও 10 এ, এখানে আমাদের থাকতেছে এ, আর যেহেতু এখানে আমি ম্যাক্সিমাম বলে দিছি সেক্ষেত্রে এস এর মানটা ট্রাভেল করে 10, তাহলে এটা এবং এটা কেটে গেলে পাই কেটে গেলে সাইন পায়ের মানটা হলো 0। তার মানে আমাদের এস ইকুয়াল টু 0 এটা নট অ্যাপ্লিকেবল, বিকজ এটা এবং এস ইকুয়াল টু সরি এস বলছি, এটা কে এর ভ্যালুটা, কে ইকুয়াল টু যখন 0 তখন এটা নট অ্যাপ্লিকেবল, এবং কে ইকুয়াল টু যখন ম্যাক্সিমাম সেটা হলো যে কত 10 পাই বাই এল, সেটার জন্য আমরা ইউএস ইকুয়াল টু 0 পাচ্ছি। তার মানে এই দুইটা ভ্যালু আমাদের ওয়েভ নেচার বা কোনো সলিউশন দিচ্ছে না। এছাড়া আমরা যদি অন্য একটা ভ্যালুর জন্য চিন্তা করি, যেমন দেখা গেল যে ইউএস, আমাদের যে মেইন ইয়েটা হচ্ছে ইউএস প্রপোর্শনাল টু মেইন ফর্মুলা সাইন এস কে এ, এটার ক্ষেত্রে আমি যদি এখন কে এর মানটা প্রথম সবচেয়ে যে ছোটটা হলো পাই বাই এল বসানো হয়, তাহলে ইউএস প্রপোর্শনাল টু হবে সাইন, হ্যাঁ এখানে এস থাকলো, কে এর মানটা হলো পাই বাই এল, এখানে হলো এ, এটা সাইন এস পাই এল এর মানটা হলো পাই এল এর মানটা হলো 10 এ, এখানে হলো এ কেটে গেল। এখন এস এর মানটা হলো দেখা গেল এস এর মান যদি 1 হয় তাহলে আমরা এখানে একটা সার্টেন ভ্যালু পাবো, হ্যাঁ সার্টেন ভ্যালু 1 2 3 4 যাই হোক, এবং যদি এস এর মানটা যখন 10 হবে সেক্ষেত্রে আমরা কোনো ভ্যালু পাবো না। মানে দুইটা জায়গায় গিয়ে আমরা কোনো ভ্যালু, এস এর মান 0 তখন আমরা ভ্যালু পাবো না, এস এর মান যখন 10 তখনও পাবো না, যেটা আমি অলরেডি ডিসকাস করেছি। বাট এর মাঝে 1 2 3 4 5 যাই হোক, হয়তো বা দু একটার জন্য, যেমন দেখা গেল এখানে যদি সাপোজ এস এর মানটা যদি আমাদের যেমন দেখা গেল যে 10 এর জন্য পাচ্ছি না, যদি 2 হয় ও 5 তখনও পাবো, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা পাচ্ছি। তার মানে এখানে দেখা গেল যে এস এর মান যখন 1 তখন একটা ভ্যালু পাচ্ছি, যে মানটা পাবো 2 হলে তার থেকে একটু বেশি পাবো, 3 বেশি পাবো, 4 বেশি পাবো। তার মানে আমি যেটা জানতে চাচ্ছি যে এখানে দেখা গেল যখন কে এর ভ্যালুটা হলো পাই বাই এল, কে ইকুয়াল টু আমরা কিন্তু এখান থেকে একটা গেস করতে হবে ওয়েভলেংথটা কত হচ্ছে এখানে, তাহলে কে ইকুয়াল টু হলো আমরা যদি এটা ইকুয়াল টু 2 পাই বাই ল্যামডা ইকুয়াল টু তাহলে হচ্ছে আমাদের ল্যামডা ইকুয়াল, আচ্ছা এই এল ইকুয়াল টু আবার 10 এ যদি হয়, আচ্ছা পাই কেটে গেল, পাই যদি কেটে যায় তাহলে আমাদের হচ্ছে ল্যামডা ইকুয়াল টু হলো 12, ল্যামডা ইকুয়াল টু হলো 12,
ভেরি গুড। এটার অর্থটা কি? এটার ফিজিক্যাল ল্যামডা ইকুয়াল টু 2L এর ফিজিক্যাল মিনিং হলো আমাদের যে এখানে আমরা যে অ্যাটমগুলা চিন্তা করেছিলাম সেই অ্যাটমগুলা সবগুলাই অ্যাকচুয়ালি ভাইব্রেট করছে, এবং এই যে আমাদের অ্যাটমটা যদি আমরা চিন্তা করি, এই যে অ্যাটমগুলি সবগুলি দেখা গেল যে পুরা ল্যাংথ, আমরা এটা এটা অর্থ দেখি, যেমন এগুলা জাস্ট এরকম করে 10টা অ্যাটমেই এরকম করে পুরো একটা ওয়েভ জেনারেট করছে। এটা পুরো ল্যাংথটা হলো L, যেহেতু আমরা ল্যামডা ইকুয়াল টু পেয়েছি 2L, দ্যাট মিনস এই পুরা অ্যাটমগুলা এদিকে এবং বাকিটুকু এটা ফিক্সড পয়েন্ট, এটাও ফিক্সড পয়েন্ট সাপোজ ধরে নিলাম, এই বাকিটুকু এখানে হয়। আমরা কিন্তু এইভাবে একটা হাফ ওয়েভ লেংথ মানে এতটুকু আমরা কিন্তু ন্যাচারালি আমরা জেনারেট করতে পারি। আমরা যখন ছোটবেলায় রশি দিয়েও যদি বানাই এটা হতে পারে। আচ্ছা, তাহলে সেকেন্ড ভ্যালুটা আমরা যদি চিন্তা করি, যদি দেখা গেল যে কে ইকুয়াল টু 2π/L হয়, এটা ইকুয়াল টু আবার 2π/, ল্যামডা চিন্তা করি, তাই যদি হয় তাহলে 2π কেটে গেলে ল্যামডা ইকুয়াল টু হলো L, ল্যামডা ইকুয়াল টু L। ওয়াও, ইটস অলসো এ ভেরি গুড। আমরা এটাকে দেখাইতে পারি। এটার অর্থ হলো আমার যে এখানে n সংখ্যক ছিল, এটা পুরাটা মিলে একটা ওয়েভলেংথ। একটা ওয়েভলেংথ মানে কি? যে দেখা গেল অর্ধেক অ্যাটম উপরে থাকবে আর বাকি অর্ধেক অ্যাটম নিচে থাকবে। তার মানে ম্যাক্সিমাম ওয়েভলেংথ হতে পারে দেখা গেল যে 2L, তারপরে ওয়েভলেংথটা হতে পারে L, তারপরের ভ্যালুটা আমরা যদি চিন্তা করি কে ইকুয়াল টু যদি 3π হয়, L 2π/, ল্যামডা, ল্যামডা ইকুয়াল টু হচ্ছে ল্যামডা ইকুয়াল টু এখানে কত হবে, পাই যদি কেটে যায়, হ্যাঁ, পাই কেটে গেলে এখানে 2L ডিভাইডেড বাই 3, তখন এই ল্যাংথটাকে 3/2 ভাগ মিলে ওয়েভলেংথটা হবে, 3/2 ভাগ মিলে জেনারেট করবে, এবং এটা একটা। আবার আমরা যদি এখানে 4 হয়, তার মানে আমরা যদি এখানে 4 হয় তাহলে মানে যদি কে ইকুয়াল টু দেখা গেল যে 4π/L হয়, তাহলে দেখা গেল এখানে 4, এই 4 হলে আসতেছে কত, L/2। তার মানে এই ক্ষেত্রে ওয়েভলেংথটা হবে L/2। L/2 এটাকে যদি আমরা যদি ডেমনস্ট্রেট করতে চাই, সেক্ষেত্রে আমরা এটাকে ডেমনস্ট্রেট করতে পারি এইভাবে যে কত এখানে আমরা দেখেছি সেটা হলো L/2, ইয়েস L/2 এর ক্ষেত্রে আমরা যে অ্যাটমগুলো নিয়েছিলাম সেই অ্যাটমগুলো যদি আমি একটু আবার ড্র করে দেখাই তাহলে বুঝতে পারবো। দেখা গেল যে আমাদের কি ছিল, এখানে ছিল 11টা অ্যাটম, 1 2 3 4 5 6 7 8 9 10 11। হ্যাঁ, যেহেতু L ইকুয়াল টু হচ্ছে কত, L ইকুয়াল টু হলো λ/2, এটা অর্থ হলো না সরি ল্যামডা ইকুয়াল টু L/2, ল্যামডা ইকুয়াল টু L/2, এটা অর্থ হলো এটা হলো ল্যামডা ইকুয়াল টু হলো L/2। এটার অর্থ হলো যে এই অর্ধেকের ভিতরে একটা ওয়েভলেংথ তৈরি হয়েছে। তার মানে কি এরকম হয়ে আর বাকি অর্ধেকের মতো এরকম হয়েছে। হ্যাঁ, এরকম একটা ওয়েভ জেনারেট, মানে এই অ্যাটমটা এই পজিশনে গেল, এটা এখানে গেল, এটা আবার ব্যাক করে, হ্যাঁ এরকম। আচ্ছা, তাহলে আমরা চাচ্ছি যে শর্টেস্ট ওয়েভলেংথটা কত হতে পারে। শর্টেস্ট ওয়েভলেংথটা যদি আমরা দেখতে চাই তাহলে আমাদের দেখতে হবে যে লাস্ট যে ভ্যালুটা আমাদের এখানে ছিল যে মানে এটা যদি n ছিল তাহলে n-1 নাম্বারটা মানে হলো 9π, তাহলে হলো 9π এর ইয়েটা হবে এটা হলো যে কে ইকুয়াল টু যদি আমার 9π/L হয়, তাহলে আমাদের ল্যামডা ইকুয়াল টু কত হচ্ছে, এটা ইকুয়াল টু 2π/, ল্যামডা পাই কেটে গেলে আমাদের যেটা হবে ল্যামডা ইকুয়াল টু আমরা যেটা পাচ্ছি সেটা হলো 2L ডিভাইডেড বাই 9, যেটাকে বলা হচ্ছে আমাদের এটা অ্যাকচুয়ালি n-1 সংখ্যক অ্যাটম। তাহলে এইটাই হবে আমাদের শর্টেস্ট ওয়েভলেংথ। এর ক্ষেত্রে আমাদের কে এর ওয়েভলেংথ আর কে যেহেতু ইনভার্সলি প্রপোর্শনাল, যেহেতু ওয়েভলেংথ সবচেয়ে স্মলেস্ট এবং কে এর ভ্যালুটা হলো লার্জেস্ট, তাহলে কে এর লার্জেস্ট ভ্যালু এবং স্মলেস্ট ভ্যালু এর মধ্যে যতগুলা ম্যাথমেটিক্যালি আমরা দেখলাম এই প্রত্যেকটার জন্য সাইনের বিভিন্ন অ্যাটমের জন্য আমরা
ভ্যালু পাবো। এই এই কয়েকটা দিয়েই এতগুলি মুড, যেমন দেখালে প্রত্যেকটা কে এর জন্য আমি যে ডিফারেন্ট ওয়েভলেংথ পাইলাম এবং প্রত্যেকটা ওয়েভলেংথের জন্য আমি চেষ্টা করেছি ডেমনস্ট্রেশন করা, এবং এইভাবেই মুডগুলা অ্যাকচুয়ালি তৈরি হয়। তার মানে কোনো একটা ফাইনাইট লেংথ অফ অ্যাটমের মধ্যে আমরা যদি এক্সাইট করি, এখন দেখা গেল সব মুডগুলা আমার এনার্জির উপর ডিপেন্ড করে, সব মুডগুলা হয়তো বা নাও। এখন এখানে আরেকটা কোশ্চেন হতে পারে যে স্যার এগুলা কি সব সময় অ্যাট এ টাইমে এতগুলা মুড হতে পারে? অ্যাকচুয়ালি এখানকার সিস্টেমটা মানে ওই অবস্থায় কমপ্লিকেটেড, বোঝা যাবে না, কিন্তু এইভাবে করে আমরা কাউন্ট করতে পারি। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো যে আমরা এখানে কতগুলা, আমার অ্যাটম ছিল এখানে 11টা, 11 অ্যাটমে আমরা কতগুলা পসিবল মুড দেখতে পেয়েছি। যেমন এইটার জন্য একটা পেয়েছি 1 2 3 4 5 6 7 8 9, তাহলে কয়টা হচ্ছে আমার 9টা ভ্যালু পাচ্ছি। 9টা ভ্যালুর অর্থ হলো যে আমার ওখানে কিন্তু অ্যাটমও ছিল 9টা, আমার মুভেবল অ্যাটম ছিল কয়টা, মুভেবল অ্যাটম ছিল, টোটাল অ্যাটম ছিল 11টা, তার মধ্যে মুভেবল অ্যাটম ছিল 9টা। তাহলে 9টা অ্যাটমের জন্য আমরা দেখা গেল যে 9টা মুডস পাচ্ছি, এবং প্রত্যেকটা ডিফারেন্ট মুডের জন্য ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি এবং ওয়েভলেংথ আমরা এখানে রিপ্রেজেন্ট করলাম। এটা হলো একটা ভেরি ইম্পর্টেন্ট আন্ডারস্ট্যান্ডিং। এটা আন্ডারস্ট্যান্ড করতে পারলে আমরা যখন দেখা গেল ওয়ান ডাইমেনশন। আচ্ছা, এখানে আরেকটা জিনিস কিটেলের বইয়ে আছে, আমি ওটা রেফার করছি পড়ার জন্য। যদি ওপেন বাউন্ডারি হয়, সাপোজ দেখা গেল আমাদের এই দুইটা ফিক্স না, এই অ্যাটম দুইটা ফিক্স না, যদি ফিক্স না হয়েও আমরা যদি ডিরাইভ করি তাও ফিজিক্সের কোনো চেঞ্জ হবে না। যতটা মুভেবল অ্যাটম থাকবে ততটাই ততগুলা নাম্বার অফ মুডস, ততগুলা ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি জেনারেট করবে। এবং সেটা হয়তো ওটাকে আমরা বলছি পিরিয়ডিক বাউন্ডারি কন্ডিশন। পিরিয়ডিক বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করে আমরা একই জিনিস এখানে দেখাইতে পারি। তো এটা হয়তো আমি অন্য একটা লেকচারে। তো এখানে যেটা দেখা গেল যে তাহলে পার অ্যাটমে একটা করে মুড তৈরি হচ্ছে। এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো যে তাহলে আমরা যদি এখানে যে আমরা ডিফারেন্ট ভ্যালু, কে এর ডিফারেন্ট ভ্যালুগুলো পাইলাম, এই কে এর ভ্যালু আমরা যদি এখানে ডিকে মানে এই শেষেরটা থেকে মাইনাসটা বিয়োগ করি, ডিকে ইকুয়াল টু হলো আমার যেটা হলো π/L পাবো, মানে ইন্টারভেলটা হচ্ছে π/L, মানে পার্থক্যটা। তাহলে ডিকে একটা ইউনিট ডিফারেন্সের ভিতরে একটা মুড এক্সিস্ট করছে। একটা মুড যদি এক্সিস্ট করে তাহলে একক পার ইউনিট রেঞ্জ, এখানে হলো এই এতটুকু ডিকেটা হলো রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সি, রেঞ্জ অফ কে এর মধ্যে π/L। তাহলে একক মানে ইউনিট রেঞ্জের ভিতরে আমার L/K সংখ্যক মুড, নাম্বার অফ মুড প্রেজেন্ট হবে। এবং এই কে এর ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালু, এই রেঞ্জটা হবে কীরকম, কে এর ম্যাক্সিমাম মানে মিনিমাম অথবা ইকুয়াল হবে কত, L, যেটা আমরা দেখেছিলাম যে π/A, এবং কে এর ভ্যালুটা হবে গ্রেটার দেন হবে, এবং π/L এর থেকে কে এর ভ্যালুটা π/L সবচেয়ে ছোট, তার থেকে বড় হবে, এখানে π/L হবে, π/L এর থেকে সব ছোট। এই রেঞ্জের ভিতরে এই এতগুলি কে ইন্টিজার, মানে এটা আমরা যদি ইন্টিজার বলি, আশা করি এতটুকু হেল্প করবে।